আজকে শুরু করছি প্রাণীদের পুষ্টি। আগের দিন উদ্ভিদের পুষ্টি পড়েছিলাম। উদ্ভিদের মতো প্রাণীদের পুষ্টিও কিন্তু বিভিন্ন রকম পার্থক্য চোখে পড়ে। তাহলে প্রাণীদের পুষ্টি কী কী হতে পারে, যেমন পরজীবী, মিথজীবী, মৃতজীবী, ক্যাপ্রোফাইবি এবং স্যাঙ্গুইনিভোরি, এগুলো হচ্ছে প্রাণীদেহের পুষ্টি। প্রথমে আসছি পরজীবীয় পুষ্টি। পরজীবীয় পুষ্টি এখানে নাম থেকেই আমরা বুঝতে পারছি, বাইরে একটা পোষক থাকে, পোষকের মধ্যে একটা প্রাণী অবস্থান করে বা জীব অবস্থান করে, এর ফলে পোষক ক্ষতিগ্রস্ত হয় এবং পরজীবী উপকৃত হয়। এটা হচ্ছে পরজীবীয় পুষ্টি। যেমন গোল কৃমি, ফিতা কৃমি, গোদ কৃমি, এইসব প্রাণীদের পরজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায়। এই পুষ্টি প্রক্রিয়াতে খাদ্য পরিপাকের প্রয়োজন হয় না। পরজীবী প্রাণীরা পোষক দেহ থেকে সরাসরি পুষ্টিরস শোষণ করে। যেমন আমাদের ফিতা কৃমি আমাদের অন্ত্রের মধ্যেই অবস্থান করে খাদ্যনালীর মাধ্যমে। তাহলে আমরা যেসব খাদ্যগুলো গলাধঃকরণ করছি সেগুলো অন্ত্রে পরিপাক হচ্ছে, পরিপাক থেকে যে পুষ্টিটা হচ্ছে সেই পুষ্টিটা সরাসরি ফিতা কৃমি টেনে নেয় তার দেহে। আবার কিন্তু সেই খাদ্যগুলো গিয়ে পরিপাকের প্রয়োজন হয় না। পুষ্টিটা যা আমাদের শরীরে উৎপন্ন হয় সেই পুষ্টিটা সরাসরি ফিতা কৃমি গ্রহণ করে, ওই জন্য পোষক খুবই ক্ষতিগ্রস্ত হয়। এই পুষ্টি প্রক্রিয়ায় পরজীবী প্রাণী উপকৃত হয় এবং পোষক ক্ষতিগ্রস্ত হয়। প্রাণী পরজীবী সাধারণত দু প্রকার। একটা বহিঃপরজীবী, যেটা শরীরের বাইরে অবস্থান করে, যেমন উকুন, এটুলি, এগুলো শরীরের বাইরে অবস্থান করে, এগুলো হচ্ছে বহিঃপরজীবী। আর একটা হচ্ছে অন্তঃপরজীবী, যারা দেহের ভেতরে অবস্থান করে, যেমন গোল কৃমি, ফিতা কৃমি, গোদ কৃমি। এরপর আসছি মিথজীবীয় পুষ্টি। এই রকম পুষ্টিতে দুটি জীব পরস্পরের সাহায্যে বসবাস করে এবং পুষ্টি সম্পন্ন করে। যেমন মানুষের অন্ত্রে এসচেরিচিয়া কোলাই, যেটা তোমরা আগে পড়েছিলে, ভিটামিন B12 সংশ্লেষ করে, ভিটামিন বি কমপ্লেক্স সংশ্লেষ করে। এরা ভিটামিন B12 বা ভি কমপ্লেক্স উৎপন্ন করে মানুষকে দেয়। এর পরিবর্তে মানুষের দেহ থেকে আশ্রয় এবং পুষ্টি রস এরা পেয়ে থাকে, গ্রহণ করে থাকে। মৃতজীবীয় পুষ্টি, কিছু প্রকারের ছত্রাক, যেমন দাদের ছত্রাক, চুলকানির ছত্রাক, এগুলো কি আমাদের শরীরের বিভিন্ন অংশে যেসব জায়গায় খুব ঘর্মনিষিক্ত, সারাক্ষণ ঘামে ভিজে থাকে, সেই সব জায়গায় এদের জন্মাতে খুব সুবিধা হয়, যেহেতু সারাক্ষণ সেই জায়গাটা ভিজে থাকে। এইসব স্থানে জন্মে মৃতজীবী প্রক্রিয়ায় সেখান থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে। যাই এবার নেক্সট পেজে। এবার হচ্ছে ক্যাপ্রোফাগি। ক্যাপ্রোফাগি হচ্ছে যেসব প্রাণীদেহের মল ভক্ষণ করে পুষ্টি সম্পন্ন করে, তাদেরকে ক্যাপ্রোফ্যাগি বলা হয়। যেমন ডাং বিটল, গুবরে পোকা, এটা একটা হতে পারে। গিনিপিগ, ওদের বা খরগোশ, ওরা নিজেদের অর্ধপাচিত যে মলটা থাকে সেই অর্ধপাচিত মলটা সকাল সকাল ত্যাগ করে সেটাকে আবার তারা ভক্ষণ করে, খেয়ে থাকে। এটা একটু এখান থেকে পড়ে নেবে। এরপর আসছে স্যাঙ্গুইনিভোরি বা রক্তচোষা প্রাণী। যে সমস্ত প্রাণী মেরুদণ্ডী প্রাণীদের দেহ থেকে রক্ত চষে খায় তাদেরকে স্যাঙ্গুইনিভোরি বা রক্তচোষা বলা হয়। যেমন রক্তচোষা বাদুড়, ভাম্পায়ার যেটাকে বলা হয়, গৃহপালিত প্রাণীর দেহ থেকে রক্ত চষে খায়। জোঁক হতে পারে, জোঁক হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের রক্ত চষে খায়, এগুলো স্যাঙ্গুইনিভোরিদের মধ্যে পড়ে। তার প্রাণীদেহের পুষ্টিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা ভালো করে পড়বে। এরপর দেখো রয়েছে স্বভোজী এবং পরভোজীর পার্থক্য। এই স্বভোজী এবং পরভোজীর পার্থক্য অতগুলো পদ্ধতিতে সম্পন্ন হয় বা পর্যায়ে কি, এটা পড়বে অবশ্যই। এর সঙ্গে আরও দুটো তোমরা পয়েন্ট পড়ে নেবে, মানে টোটাল 3টে পয়েন্ট অবশ্যই পড়বে। এরপর আসছি হলোজৈক পুষ্টি। যে পুষ্টি প্রক্রিয়ায় কঠিন ও জটিল খাদ্য গৃহীত হয়ে পুষ্টি সম্পন্ন হয় তাকে হলোজৈক পুষ্টি বলা হয়। হলোজৈক পুষ্টির ধাপগুলো কী কী, যেগুলো আমরা প্রাণীদেহতে খাই, মানে প্রাণীদেহের যে পুষ্টির ধাপ সেটাই হচ্ছে হলোজৈক পুষ্টি। যেমন খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ, এই 5টা ধাপ হচ্ছে হলোজৈক পুষ্টির ধাপগুলো। এখান থেকে এগুলো একটু পড়ে নেবে। মুখবিবরের মধ্যে খাদ্যবস্তু গৃহীত হয়, একটু দেখে নেবে এখান থেকে। সেরকম গুরুত্বপূর্ণ কিছু না, এখান থেকে একটু দেখে নেবে। হলোফাইটিক এবং হলোজৈক পুষ্টির পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে 3টে পার্থক্য তোমরা অবশ্যই পড়বে। হলোফাইটিক এবং হলোজৈক পুষ্টির পার্থক্য, স্বভোজী আর পরভোজী, এই দুটো পার্থক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 3টে করে পয়েন্ট পড়বে। এরপর আসছি পরের পেজে। পৌষ্টিক তন্ত্র। যে তন্ত্রে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং বহিষ্করণ ঘটে তাকে পৌষ্টিক তন্ত্র বলা হয়। পৌষ্টিক তন্ত্রের ভাগ হচ্ছে দুটো, একটা পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীর অবস্থানটা বলবে মুখছিদ্র থেকে পায়ু পর্যন্তের অবস্থান। এর মধ্যে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ সবগুলোই হয়ে যায়, যার স্টেপগুলো থাকে। প্রথমে হচ্ছে মুখ দুটি অংশে বিভক্ত। একটা হচ্ছে ভেস্টিবিউল
যেটা মুখের বাইরে ঠোঁট দ্বারা আবৃত থাকে, আর একটা হচ্ছে মুখবিবর, যেটা ভেতরের অংশ। মুখবিবরের অংশ হচ্ছে প্যালেট, জিহ্বা এবং দাঁত। প্যালেট হচ্ছে কি মুখবিবরের যে ছাদটা, মানে আমাদের ভেতরের যে চোয়ালটা থাকে সেটাকে বলা হচ্ছে প্যালেট বা তালু। প্যালেটের সামনের অংশকে শক্ত তালু এবং পশ্চাৎভাগকে নরম তালু বলা হয়। নরম তালুর শেষে যে একটা ছোট লম্বাটে মাংসল জায়গা থাকে তাকে উভুলা বলা হয়, ইউভুলা, আলজিভও বলা যেতে পারে। তারপর হচ্ছে জিহ্বা। জিহ্বা আমাদের যে মুখে যে তালু তার মেঝেতে অবস্থিত। জিহ্বা হচ্ছে আমাদের প্রধান স্বাদেন্দ্রিয়। জিহ্বা মেঝেতে লিঙ্গুয়াল ফ্রেনুলাম নামক ভাঁজ দিয়ে আটকানো থাকে। আচ্ছা, জিহ্বার অগ্রভাগে মিষ্ট, পিছন দিকে তিক্ত, দুপাশে অম্ল এবং লবণাক্ত স্বাদগ্রহী গ্রন্থি থাকে বা কোষ থাকে। কাজটা পড়বে জিহ্বার, এটা গুরুত্বপূর্ণ। জিহ্বা স্বাদ গ্রহণে সাহায্য করে, কথা বলতে সাহায্য করে, খাদ্যবস্তুকে লালারস মাখিয়ে খাদ্য গলাধরকরণে সাহায্য করে। এগুলো হচ্ছে জিহ্বার কাজ। এবার আসছি দাঁত। এই দাঁতের এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। মানুষের চোয়ালে 16টি করে মোট 32টি দাঁত থাকে। মানুষের দুবার দাঁত ওঠে। একসময় ছোটোবেলায় যে দাঁতগুলো আমাদের থাকে সেগুলো একটা বয়সের পর পড়ে যায়, আবার নতুন ধরনের দাঁত উৎপন্ন হয়, তৈরি হয়। দুধের দাঁত বলা হয়, আর একটাকে বলা হয় স্থায়ী দাঁত, যে স্থায়ী দাঁতটা আমাদের আমরণ চলতে থাকে। দুধের দাঁতের সংখ্যা 20টি হয়, এগুলো একটু এখান থেকে পড়ে নেবে। এখান থেকে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। দুধে দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁত গড়ে ওঠে। সংখ্যায় 32টি হয়। 18 থেকে 25 বছর বয়সী দাঁত ওঠা শেষ হয়। মানুষের দুবার দাঁত ওঠার জন্যে মানুষের দাঁতকে ডাইফিডোন্ট দাঁত বলা হয়। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। মানুষের দুবার দাঁত ওঠার জন্যে মানুষের দাঁতকে ডাইফিডোন্ট দাঁত বলা হয়। মানুষের দাঁত আবার বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন সামনের দাঁতগুলো একরকম, পাশের দাঁতগুলো একরকম, একরকম ছোঁচলো দাঁত থাকে, আবার একরকম দাঁত হচ্ছে পেশাই করার জন্য সাহায্য করে। তারা বিভিন্ন রকম মাল্টিটুথ হয়ে থাকে। এই জন্যে মানুষের দাঁতকে বলা হচ্ছে হেটারোডোন্ট দাঁত। বিভিন্ন রকম মাল্টিপল দাঁত থাকার জন্যে মানুষের দাঁতকে বলা হচ্ছে হেটারোডোন্ট দাঁত বলা হয়। মানুষের দাঁত কত প্রকার, কি কি? 4 প্রকার। ইনসাইজার, যেটা আমাদের সামনে থাকে। তারপর হচ্ছে ক্যানাইন, যে ছোঁচলো দাঁতগুলো, যার সাহায্যে আমরা মাংস ছিঁড়তে পারি। আরেকটা হচ্ছে প্রিমোলার, মানে পেশক দাঁতের আগের দাঁতটাকে বলা হচ্ছে প্রিমোলার, কয়েসের দাঁতের আগের দাঁতটা। আর একদম শেষে যে কয়েসের দাঁত থাকে তাকে বলা হচ্ছে মোলার, পেশক দাঁত। এইগুলো একটু এখান থেকে পড়ে নেবে। কাজটা পড়বে, দাঁত কি কাজ করে? খাদ্যবস্তু কাটতে, ছিঁড়তে, চেবাতে সাহায্য করে। এবার আসছি দন্ত সংকেত। এই দন্ত সংকেতটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। শিশুর দন্তসূত্র কী কী? শিশুর দন্তসূত্র হচ্ছে, দেখো, ইনসাইজার্স 2/2, দুটো দুটো করে থাকে। ক্যানাইন 1/1, প্রিমোলার কিছুই থাকে না, 0/0, এবং মোলার হচ্ছে 2/2। এটা হচ্ছে শিশুর দন্তসূত্র। আর মানুষের স্থায়ী দন্তসূত্র হচ্ছে, দেখো, ইনসাইজার্স 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2 এবং মোলার 3/3। এইটা একটু ভালো করে পড়বে, এটা খুব গুরুত্বপূর্ণ। মুখবিবরের কাজ পড়বে খাদ্য গ্রহণ করা, খাদ্যের চর্বণ, লালা মিশ্রিতকরণ এবং গলাধ্যকরণ। এটা হচ্ছে মুখবিবরের কাজ। গলবিলের অংশগুলো পড়বে, নাসা গলবিল, মুখ গলবিল, স্বর গলবিল। গলবিলের কাজটা পড়ে নেবে এখান থেকে। গলবিল খাদ্যবস্তু এবং শ্বাসবস্তু চলাচলে গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট পেজে যাই। এবার আসছি গ্রাসনালী। গ্রাসনালী হচ্ছে আমাদের গলবিলের পরবর্তী অংশ। গ্রাসনালী গলবিল থেকে উৎপন্ন হয়ে গ্রীবার মধ্যে দিয়ে মধ্যচ্ছদা অতিক্রম করে পাকস্থলিতে মুক্ত হয়েছে। গ্রাসনালীর কাজটা পড়বে, এটা খুব গুরুত্বপূর্ণ। গ্রাসনালী ক্রমশ সংকোচন প্রক্রিয়ায় মুখবিবর থেকে খাদ্যের দলাকে একটা তরঙ্গ রূপে পাকস্থলিতে প্রেরণ করে। একটা তরঙ্গ রূপে পাকস্থলিতে প্রেরণ করা হচ্ছে এই গ্রাসনালীর কাজ। আজকে এটুকুই পড়া থাকলো। তোমরা ভালো করে পড়াটা করো। যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে।